এক সাগর রক্তের বিনিময়ে তা হতে দেওয়া হবে না। হিন্দুত্ববাদীদের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দেওয়া হবে বাংলাদেশে। বিডিআর লাগবে না, সেনাবাহিনী লাগবে না। মুসলমান যদি অস্ত্র হাতে তুলে মার্চ করে, মুদির ধুতি ঢিলা হয়ে যাবে। বিজেপি এখন কি করছে? বিজেপি বলছে রেড রোডে নামাজ বন্ধ আর রেড রোডে যোগা হবে। বিজেপির দিলীপ ঘোষ, আচ্ছা আজকে তো মন্ত্রী হয়েছেন, আপনি তো আর বিরোধী দলনেতা নন, আপনি তো শুধু বিজেপির নেতা নন। জিজ্ঞেস করছে যে আপনি নামাজ বন্ধ করে যোগা করছেন। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। আমি তো প্রথম কথা হরিদাস পাল কে সেটাই চিনি না। এই হরিদাস পাল বলছে কোনো রাজা মহারাজা ছিল, কি ছিল জানি না। দর্শক, দিলীপ ঘোষ খুব ঝামেলায় পড়ে গেছে, প্রচণ্ড ঝামেলায় পড়ে গেছে। মন্ত্রিত্ব বাতিল হয়ে গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে। দিলীপ ঘোষ নিজে তো ঝামেলায় পড়লেন, শুভেন্দু অধিকারীকে সাথে নিয়েই ঝামেলায় পড়লেন। দিলীপ ঘোষ মানে ক্ষমতা পেয়ে এতটা অস্থির হয়ে গেছে, এতটা মানে হয় না যে ক্ষমতা অনেক দিন পরে, অনেক বছর পরে ক্ষমতা পেয়েছি। যেই লোকটি আসলে ক্ষমতার যোগ্যই নয়, সেই লোকটি যখন ক্ষমতা পায় তখন তার কথাবার্তা পুরো চেঞ্জ আসে। সেরকমই অবস্থা হয়েছে দিলীপ ঘোষের সাথে। দেখেন, দিলীপ ঘোষকে জিজ্ঞেস করা হলো যে রেড রোডে তো নামাজ বন্ধ করে দিয়েছেন আপনারা, শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী দুইজনে মিলে, আপনারা যারা আছেন এখন ক্ষমতায়, সবাই মিলে তো মুসলিমদের ওখানে নামাজ পড়া বন্ধ করেছেন। মুসলিমদেরকে বলেছেন ব্রিগেডে নামাজ পড়ো, সেখানে তারা ঈদের নামাজ পড়েছে, জুমার নামাজও সেখানে পড়ে। তো আপনারা কিভাবে আবার সেই নির্লজ্জ বেহায়ার মতো সেই রেড রোডেই অনুষ্ঠানের আয়োজন করেন, যেখানে নামাজ পড়লে এত বড় সমস্যা হবে, এত সমস্যা হবে, সেখানে আপনারা কিভাবে আবার অনুষ্ঠান করেন? এখন কি মানুষের সমস্যা হচ্ছে না? নামাজ তো হয় 20 মিনিট 15 মিনিট এরকম টাইম। তো আপনারা তো লাগাতার অনুষ্ঠানের 7 দিন আগে, 7 দিন অনুষ্ঠান এবং 7 দিনের অনুষ্ঠানের 7 দিন পর পর্যন্ত, এই 321 দিন পর্যন্ত আপনারা এই রাস্তা বন্ধ রাখবেন। তো এখন কি মানুষের দুর্ভোগ হবে না? কলকাতার মানুষ, দর্শক, মুখ খুলেছেন, পশ্চিমবঙ্গের মানুষ মুখ খুলছেন, বাংলাদেশের মানুষ মুখ খুলছেন। এদিকে বাংলাদেশের রংপুরে বিশাল এক রাম মন্দির খাড়া করতে চেয়েছিলেন হিন্দু ভাইয়েরা। তো তারা কি দেখতে পাচ্ছে না যে পশ্চিমবঙ্গে কিভাবে মুসলিমদের উপর নির্যাতন করছে তাদের জাতি ভাইয়েরা? তো তারপরে তারা কিভাবে বাংলাদেশে সাহস পায় রাম মন্দির করার? এখন এই দাঙ্গাটা কে বাজাচ্ছে? এই দাঙ্গাটা মূলত শুভেন্দু অধিকারী বাজাচ্ছে। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষই মুসলিম, 100 ভাগের 95 ভাগই তো মুসলিম। তো এত কম সংখ্যক হিন্দু ভাইয়েরা এখানে রয়েছে, তারা যদি এখানে তাদের বলে না যে তাদের ক্ষমতা বিস্তার যদি করতে চায়, তাহলে কিভাবে করতে দিবে তাদের ক্ষমতা বিস্তার? যদি অন্যদিকে যদি এই পশ্চিমবঙ্গে, ভারতে যদি মুসলিমদের উপর নির্যাতন হয়, মুসলিমদের উপর তো বরাবর নির্যাতন হচ্ছে। যেখানে 1947 বা 1945 সাল এর আগে থেকেই এই রেড রোডে মুসলিমরা নামাজ আদায় করতো। তো এই জায়গাটায় নামাজ আদায় করতে করতে এটি একটি ঐতিহাসিক মুসলিমদের একটি নামাজের জায়গা হয়েছে। সেখানে মেয়ে ছেলে সবাইকে নিয়ে, মুসলিমদের তো একটি পর্দার ব্যাপার স্যাপার রয়েছে, তো সেই পর্দার ব্যাপার স্যাপার সেখানে সেই পবিত্র জায়গায় আসলে মেয়েদেরকে নিয়ে সেখানে বিভিন্ন যোগ ব্যায়াম করার আয়োজন করেছে, যোগ ব্যায়াম করেছে। তো এই বিষয়টি তো মুসলিমদের উপর আধিপত্য বিস্তার করার মতো। তো দর্শক, যা জানানোর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এই সম্পর্কে এনায়েতুল্লাহ আব্বাসী এবং পশ্চিমবঙ্গেরই সাধারণ কিছু নাগরিক তারা মুখ খুলেছেন। সেই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও,
সে ভিডিও আপনাদেরকে দেখাবো। চলেন, ভিডিও দেখার আগে যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলেন আমরা সেই ভিডিও দেখি। বিজেপি এবং আরএসএস হচ্ছে দ্বিচারিতাতে সম্পন্ন একটি রাজনৈতিক দল। দেশটা কি ওনার পৈতৃক সম্পত্তি? তাহলে উনি কে হন এই দেশের নাগরিককে বাংলাদেশে পাঠাবেন না পাকিস্তানে পাঠাবেন সেটা বলার বা সিদ্ধান্ত নেবার উনি কে হন? উনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন। যখন বিজেপি দুর্নীতি নিয়ে বড় বড় লেকচার দেয় যে দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে তারা নেবে না, দুর্নীতিগ্রস্ত মানুষকে তারা বাইরে করতে চায়, তখন মনে হয় এই দলের সামনে দ্বিচারিতা শব্দটাও খুব ছোট শব্দ শোনাচ্ছে। তো যারা আগে বলতো যে কংগ্রেসকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না, লেফট পার্টিকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না, বিজেপির বিরুদ্ধে একমাত্র টিএমসি লড়তে পারে, তাদেরকে জিজ্ঞেস করুন। তারা তো ভোট দিয়েছিল বিজেপির বিরুদ্ধে এই সাংসদদেরকে জিতিয়ে। এখন সেই সাংসদরা গিয়ে এনডিএতে সাপোর্ট করছে, মোদিজিকে সাপোর্ট করছে। এনসিপিআই এর নাম শুনেছিলেন আগে কোনোদিন? ককরোচ পার্টিরও নাম শুনেছি আমি, কিন্তু এনসিপিআই এর নাম শুনিনি। হঠাৎ করে সেই পার্টিটা এখন দেশের 5th লার্জেস্ট পার্টি হয়ে গেছে। দেখুন, বিজেপি এবং আরএসএস হচ্ছে দ্বিচারিতাতে সম্পন্ন একটি দল, রাজনৈতিক দল। তারা প্রথমে বলল রেড রোডে নামাজ পড়া যাবে না। নাগরিক হিসেবে আমি সেটাকে স্বাগতম জানালাম, কিন্তু তারপরে রেড রোডকে 7 দিন বন্ধ রাখা যাবে যোগ দিবসের জন্য। এটা দ্বিচারিতা। এই দ্বিচারিতা কি মানুষ দেখছে না? মানুষ তখনই আপনার উপরে বিশ্বাস রাখতে পারবে যখন দেখবে যে তারা শাসক দল একই ইয়ার্ডস্টিক্সে সবার জন্য শাসন করছে। আজকে যখন দেখা যায় যে শুভেন্দু অধিকারী, যার এগেন্সটে ভিডিওগ্রাফিক এভিডেন্স আছে ঘুষ নেওয়ার, তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। অজিত পাওয়ার, যার বিরুদ্ধে বলা হয়েছিল 70,000 কোটি টাকার ইরিগেশন স্ক্যাম, স্বয়ং প্রধানমন্ত্রী বলেছিলেন, 48 ঘন্টার মধ্যে তার ব্রেকআওয়ে ফ্র্যাকশনকে এনডিএ শরিক দল হিসেবে নিয়ে নেওয়া হলো। তারপরে যখন বিজেপি দুর্নীতি নিয়ে বড় বড় লেকচার দেয় যে দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে তারা নেবে না, দুর্নীতিগ্রস্ত মানুষকে তারা বাইরে করতে চায়, তখন মনে হয় এই দলের সামনে দ্বিচারিতা শব্দটাও খুব ছোট শব্দ শোনাচ্ছে। জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ তিনি মন্তব্য করেছেন, যদি কারো নামাজ পড়তে ইচ্ছা হয় বাংলাদেশ পাকিস্তানে গিয়ে পড়ুক, তারা কোনো হরিদাস পাল নয়। দেশটা কি ওনার পৈতৃক সম্পত্তি? এই ভারতবর্ষ কি কারোর পৈতৃক সম্পত্তি? তাহলে উনি কে হন এই দেশের নাগরিককে বাংলাদেশে পাঠাবেন না পাকিস্তানে পাঠাবেন না উনি নিজে নেপালে যাবেন সেটা বলার বা সিদ্ধান্ত নেবার উনি কে হন? উনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন, নিজের পরিবারের সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু সাধারণ মানুষ কোথায় থাকবে যারা বৈধ নাগরিক এই দেশের? তারা হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলমান হতে পারে, বৌদ্ধ হতে পারে, কিন্তু তারা কোথায় থাকবে, কোথায় যাবে সেই সিদ্ধান্ত নেবার মতো জায়গায় কিন্তু দিলীপ ঘোষ নেই। দিলীপ ঘোষ যত এই ধরনের মন্তব্য করবেন তত তিনি তার ভেতরে যে শ্যালোনেস আছে সেই শ্যালোনেসটাকে এক্সপোজ করে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়ে আসবো, তাকে যে পিওসও দেওয়া হয়েছে তিনি সেই পিওসও নিচ্ছেন না। তিনি বলছেন তার যে পূর্বতন পিওসও তাকেই দিতে হবে। তার নাচল দেখুন, ওনার এত বছরের যারা পিএসও থেকেছে, যার সাথে ওনার একটা কমফোর্টেবল ইকুয়েশন আছে, হঠাৎ করে কি এমন রিসোর্সের শর্টেজ হলো যে তাদেরকে সরিয়ে নিতে হলো? নাম্বার 1। নাম্বার 2, নতুন যাদেরকে প্লান্ট করেছেন গভর্নমেন্ট, তাদের বিশ্বাসযোগ্যতা কতটা আছে? তাদের সাথে উনি তো 3 বারের মুখ্যমন্ত্রী, আমরা ওনার রাজনৈতিকভাবে ওনার বিরোধিতা করেছি এবং করে যাচ্ছি, কিন্তু ওনার পার্সোনাল সিকিউরিটিটা দেখাও তো শাসক দলের কর্তব্যের মধ্যে এবং আমাদের গভর্নমেন্টের দায়িত্বর মধ্যে পড়ে। তো ওনার এই পিএসও নিয়ে এত একটা ছোট জিনিস নিয়ে এই যে নাটক চলছে না, যে একে চেঞ্জ করতে হবে, একে নেব না, এটা নাটক ছাড়া আর কিছু নয়। এবং শুভেন্দু অধিকারীরও বোঝা উচিত যে উনি 3 বারের মুখ্যমন্ত্রী, উনি যদি বেশি কমফোর্টেবল থাকেন ওনার প্রিভিয়াস পিএসওর সাথে, তাহলে তাদেরকে রাখা হোক। এই জায়গায় তার একটা বিষয় বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার কি কংগ্রেসে আসতে পারে, কারণ তার জীবন তো। আমাদের এআইসিসির ইনচার্জ অফ কমিউনিকেশন জয়রাম রমেশজি, আমাদের মিডিয়া ডিপার্টমেন্টের যিনি আলটিমেট জাসে, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমরা বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে, সোনিয়া গান্ধীজি এবং মমতা ব্যানার্জির মধ্যে হয়েছে, অভিষেক ব্যানার্জি এবং রাহুল গান্ধীজির মধ্যে হয়েছে, কিন্তু তাতে এই ধরনের কোনো মার্জার নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা
আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সে আগেও ছিলাম, ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক দল। ইন্ডিয়া অ্যালায়েন্সকে আমরা কিভাবে আরও শক্তিশালী করতে পারি এবং বিজেপি যে অটোক্রাটিক রাজ চলছে সেটা কিভাবে আমরা শেষ করতে পারি, গণতন্ত্রকে কিভাবে আমরা এখানে আবার পুনরায় এস্টাবলিশ করতে পারি, সেই নিয়ে আলোচনা হয়েছে। এরকম কোনো মার্জার নিয়ে আলোচনা হয়নি। সিপিআই যে নতুন দল এসছে, সেই নতুন দলে একাধিক তৃণমূল কংগ্রেসের বিধায়করা যোগ দিচ্ছেন সংসদ। সবাই হাসছে, আপনি হাসছেন না? এনসিপিআই এর নাম শুনেছিলেন আগে কোনো দিন? ককরোচ পার্টিরও নাম শুনেছি আমি, কিন্তু এনসিপিআই এর নাম শুনিনি। হঠাৎ করে সেই পার্টিটা এখন দেশের 5th লার্জেস্ট পার্টি হয়ে গেছে, 20 জন সাংসদ চলে এসেছে। তো এগুলো নাটক। মানুষ কি এত বোকা? আপনার মনে হয় এদের মধ্যে কেউ আবার পুনরায় নির্বাচিত হয়ে ফেরত যেতে পারবে ইন্ডিয়ান পার্লামেন্টে? সবার বিরুদ্ধে এত কেস রয়েছে, এত ইনভেস্টিগেটিং এজেন্সিসকে মিসইউজ করছে বিজেপি, পয়সার যে রিসোর্সেস রয়েছে সেগুলোকে মিসইউজ করছে, এবং তার ফল দেখতে পাচ্ছেন। তো যারা আগে বলতো যে কংগ্রেসকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না, লেফট পার্টিকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না, বিজেপির বিরুদ্ধে একমাত্র টিএমসি লড়তে পারে, তাদেরকে জিজ্ঞেস করুন। তারা তো ভোট দিয়েছিল বিজেপির বিরুদ্ধে এই সাংসদদেরকে জিতিয়ে। এখন সেই সাংসদরা গিয়ে এনডিএতে সাপোর্ট করছে, মোদিজিকে সাপোর্ট করছে। এখন তাদের বোঝা উচিত যে তারা শুধু ক্ষমতার জন্য আর পয়সার জন্য রাজনীতি করে, তাদেরকে ভোট দিলে এই দিন দেখতে হয়, কারণ এরা আদর্শের রাজনীতি করে না। একেবারে শেষ প্রশ্ন করব, টিএমসির একাধিক বিধায়ক তারা এখন বিজেপিতে চলে যাচ্ছেন, এবং জ্যোতিপ্রিয় মল্লিক তিনি ইস্তফা দিয়েছেন, নরেন চক্রবর্তী তিনি ইস্তফা দিচ্ছেন। এই যে একের পর এক ইস্তফা, এটা শুধুমাত্র কি? আমরা রংপুরের ঘটনার ক্ষেত্রে সরকারকে বলবো 0 টলারেন্স নীতি অবলম্বন করতে। যে সরকার পদক্ষেপ না নেয়, মবক্রেসি, জনগণ বাধ্য হয়ে আইন হাতে তুলে নিবে, মূর্তিকে অপসারণ করে নাপাক মূর্তি বাংলাদেশ থেকে হিন্দুস্তানে ফেলে দিবে ছুঁড়ে। রংপুরে পলাশবাড়িতে খুব সম্ভবত হিন্দুরা মূর্তি তৈরি করছে একটা, জানেন আপনারা? রাম মূর্তি, রামের মূর্তি তৈরি করেছে। আর মুসলমান যারা প্রতিবাদ করেছে তাদেরকে মৌলবাদী এবং বলে তকমা দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা বলেন তো ভাই, হিন্দুরা যতটা নিরাপদে বাংলাদেশে আছে, মুসলমানরা ভারতে তার 10 ভাগের 1 ভাগ নিরাপত্তা পায়। সেখানে মসজিদগুলোকে তালা দেওয়া হয়। আমরা দেখেছি শুভেন্দু এই সন্ত্রাসী যখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, মসজিদের ভিতরে ঢুকে সেজদারত মুসল্লির মাথায় পা দেওয়া হয়েছে, গরু কোরবানি করতে দেওয়া হয় নাই, চরম নির্যাতন করা হয়েছে। তার প্রতিবাদে প্রতিশোধ দিতে যে বাংলাদেশে কোনো হিন্দুর গায়ে আমরা আঘাত করছি, কারণ আমরা ইসলামের আদর্শে বিশ্বাসী। কোন এক এলাকার হিন্দুদের অপরাধে এই এলাকার হিন্দুদেরকে জুলুম করা যায় না। কিন্তু যেটা মূর্তি নির্মাণ হচ্ছে রংপুরে, এটার উদ্দেশ্য খুব খারাপ। এক হচ্ছে মূর্তি নাপাক, যেখানে মূর্তি থাকে আল্লাহর রহমত সেখানে থাকে না। বিশাল আকৃতির একটা মূর্তি তারা নির্মাণ করলো কি করে? প্রশাসন বাধা দেয় নাই কেন? এটা আমাদের প্রশ্ন। আগেই তো বাধা দেওয়া দরকার ছিল। তারপর তাদের মূর্তি তাদের মন্দিরে থাকবে। মূর্তি যদি এত বড় বানায় যে মুসলমানের চোখ যায়, এদিকে মুসলমানের অধিকার খর্ব হয় না? কথা বলে না, কারণ মূর্তিকে মুসলমান নাপাক মনে করে। কি মনে করে? অতএব তাদের ধর্মীয় অধিকার রক্ষা করতে যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম যারা এই বাংলাদেশকে সৃষ্টি করেছে, তাদের অধিকারকে খর্ব করা কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না। এখানে একটা চক্রান্ত হচ্ছে কি আপনারা জানেন না? এটা একটা রাজনৈতিক চক্রান্ত ভারতের। এই জন্য মূর্তিটা নির্মাণ করছে। এটা হচ্ছে চিকেন নেক আছে, আপনারা জানেন? চিকেন নেক খুব সরু একটা পথ, ভারতের মূল ভূখণ্ডের সাথে 7টা রাজ্য সে চিকেন নেক বা সরু পথ ওইটার সাথে সংযুক্ত, 7 সিস্টার বলে যে। তো ওই চিকেন নেককে যদি কোনোভাবে কেটে দেওয়া যায়, তাহলে ভারত থেকে 7টা রাজ্য ছিন্ন হয়ে যাবে। এই ভয় থেকে এই হিন্দুত্ববাদী ভারত সরকার চিন্তা করতেছে চিকেন নেককে প্রশস্ত করতে হবে। এখন চিকেন নেককে প্রশস্ত করতে গেলে রংপুর দখল করতে হবে। নজবিল্লাহ বলেন। এখন রংপুর দখল করতে গেলে ক্ষেত্র তৈরি করতে হবে না? তো সবচেয়ে বড় মূর্তি একটা সেখানে বানাইছে। তারপর তাদের প্ল্যান হচ্ছে সারা দেশ থেকে হিন্দুদেরকে সেখানে নিয়ে যাবে, হিন্দু সংখ্যাগরিষ্ঠতা দেখাবে। তারপর এক সময় ওই এলাকার হিন্দুরা স্বাধীনতার দাবি করবে।
নওজুবিল্লাহ বলে। সিকিম নামে একটা রাষ্ট্র ছিল জানেন? সিকিম সিকিম একটা স্বাধীন রাষ্ট্র ছিল। এই রাষ্ট্রটাকে ভারত দখল করছে। ওখানে একজন মুখ্যমন্ত্রী ছিল লেন্দুব দর্জি। কি নাম? এই লেন্দুব দর্জি ছিল রয়ের এজেন্ট। একদিনে ত্রাস করে লেন্দুব দর্জি সিকিমকে ভারতের হাতে তুলে দিয়েছে। একটা দেশ স্বাধীনতা হারাইছে। বিজেপি এখন কি করছে? বিজেপি বলছে রেড রোডে নামাজ বন্ধ আর রেড রোডে যোগা হবে। বিজেপির দিলীপ ঘোষ, আচ্ছা আজকে তো মন্ত্রী হয়েছেন, আপনি তো আর বিরোধী দলনেতা নন, আপনি তো শুধু বিজেপির নেতা নন। জিজ্ঞেস করছে যে আপনি নামাজ বন্ধ করে যোগা করছেন, এটাকে আপনি কিভাবে মানুষের সামনে বলবেন? মন্ত্রী বলছে এটা সরকারের মন্ত্রী। মন্ত্রী শুধু বিজেপির মন্ত্রী নয়, মন্ত্রী পশ্চিমবাংলার সকল নাগরিকের মন্ত্রী, হিন্দুর মন্ত্রী, মুসলমানের মন্ত্রী, খ্রিস্টানের মন্ত্রী, শিখের মন্ত্রী। সে বলছে যে ওদের তো অনেক হয়েছে, 107 বছর ধরে এইসব করছে। নামাজ যদি পড়তে হয় পাকিস্তানে গিয়ে পড়ুক, নামাজ যদি পড়তে হয় বাংলাদেশে গিয়ে পড়ুক, এখানে ওসব চলবে না। এসব চলবে না বলেই আমরা জিতেছি। একটা মন্ত্রীর ভাষ্য, এই ভাষ্য শুনতে চাই আমরা? সংবিধানকে সামনে নিয়ে শপথ নিয়ে মন্ত্রী হয়েছেন, সংবিধান এ কথার অনুমোদন দেয়? সংবিধানে বড় বড় করে লেখা ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আর সেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারতবর্ষ, তার একটা রাজ্যের মন্ত্রী হয়ে আপনি এই কথা বলছেন। কালকে যদি আমরা সুপ্রিম কোর্টে আপনার এই বয়ান নিয়ে যাই, 6 বার ঢোক গিলতে হবে, এ কথা সুপ্রিম কোর্টে আপনি বলতে পারবেন না। কিন্তু ভাবনাগুলো এই জায়গায়, ভাবনাগুলো এই জায়গায়। মানুষের মধ্যে বিভাজন করো, বিভাজন আর বিভাজন। 15 বছর চাকরি নেই, 27,000 চাকরি প্রার্থীর চাকরি বাতিল হয়েছে তৃণমূলের দুর্নীতির কারণে। সরকারে আসবার পরে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছে যে নতুন করে চাকরি দিন। মিউনিসিপ্যালিটিগুলোকে, ব্লকগুলোতে, সরকারি দপ্তরে হাজার হাজার পদ শূন্য, আপনারা চাকরি দেবেন তো? পশ্চিমবাংলার মানুষ চেয়েছে চাকরি। মুখ্যমন্ত্রী এখন বলছেন যে নতুন করে যদি চাকরি দিতে হয় তাহলে যারা চাকরি করছে তাদেরও মাইনে দেওয়া যাবে না। তাহলে আপনাদের কি করতে আনা হলো? তৃণমূল চোর বুঝলাম, আপনারা কি করতে চান? 1.5 মাস হলো বিজেপি সরকারের। কুরবানি নিয়ে নাটক একটা সরকারের কাজ নয়। কে কিভাবে ধর্মকে, বিশ্বাসকে প্রয়োগ করবে সেটা তাদের ব্যাপার। আজকের দিনে দাঁড়িয়ে শুধু বিভাজনের রাজনীতি হচ্ছে। আমরা তাই বলতে চাই যে যেভাবে এত বছর পরে আমাদের এই পার্টি অফিসগুলো আমরা পুনরুদ্ধার করলাম, আমরা সাজিয়ে গুছিয়ে নতুন করে এখান থেকে পার্টির কাজ আমরা পরিচালন করব, ডিওয়াইএফআই এর কাজ আমরা পরিচালন করব, ঠিক একইভাবে এই লড়াইয়ের মেজাজ পশ্চিমবাংলা জুড়ে ছড়িয়ে যাচ্ছে। গরিব মানুষ হকার। দর্শক, এতক্ষণ আপনারা যে ভিডিও দেখলেন, এই ভিডিও দেখে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এইভাবেই আসলে শুভেন্দু অধিকারী এবং এই যে দিলীপ ঘোষের মতো মূর্খ, অশিক্ষিত, এরাই আসলে দেশ বর্তমানে পরিচালনা করবে রাজ্য। তো কি রাজ্যের কি হাল হবে, এবং যেভাবে আজকে দেখলাম ওই টিএমসি নেতাদের উপর ডিম মারা হচ্ছে, ডিম মেরে মেরে একদম অবস্থা খারাপ করে ফেলেছে। তো সেরকম অবস্থা এদের হবে, এদের অবস্থা এর চেয়েও নিকৃষ্টজনক অবস্থা হবে। দর্শক, কী মনে হয় সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো আমরা এখানে শেষ করলাম। সাবস্ক্রাইব যদি না করেন এখন একটি সাবস্ক্রাইব করে রাখেন।